সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাহে রমজানের বিরতির পর আমরা আবার আজকের লিগ্যাল শো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সবাইকে জানাচ্ছি ইসলাম টিভি বাংলার পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের বাইরে থেকে যে যেখানে আছেন না কেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আজকের প্রোগ্রাম দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে আমরা দেখে নিব আজকের প্রোগ্রামের আমাদের গেস্ট কে আছেন। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকের প্রোগ্রামে আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন ব্যারিস্টার মুহিত ভাই। মুহিত ভাই, আপনাকে আজকের প্রোগ্রামে ইসলাম চ্যানেল বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, আমার পক্ষ থেকেও আপনাকে ঈদ মোবারক। আমার পক্ষ থেকেও ইসলাম চ্যানেলের অগণিত দর্শক তাদেরকে ঈদ মোবারক, আপনাকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, পবিত্র রমজানের এই সময়টা আমরা কোনো প্রোগ্রাম করিনি আপনাদের ইবাদতের প্রয়োজনে, এবং আমাদের এর মধ্যে একটা বড় ধরনের ইমিগ্রেশন আপডেট এসেছে গত 6 এপ্রিল, যেটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করছিলাম। এই বছরের সবচেয়ে বড় চেঞ্জটা আমরা দেখেছি, স্পেশালি স্কিল ওয়ার্কারের যে চেঞ্জগুলো এসেছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা গত বছর এবং এর আগের বছর থেকে আমরা কেয়ার হোমের যে ভিসার বিভিন্ন রকমের প্রসেস এবং এটার নেগেটিভ সাইডগুলো আমরা আলোচনা করেছি, এবং যারা বেনিফিটেড হয়েছেন তাদের ব্যাপারে আমরা কথা বলেছি, এবং এটার ইম্প্যাক্টটা কী পড়েছে আমাদের কমিউনিটির উপরে সেটা নিয়ে আমরা কথা বলেছি, এবং অনেকগুলো প্রোগ্রাম আমরা এই নিয়ে করেছি। আমরা ইন শর্ট আমরা আজকে জানবো যে গত 6 এপ্রিলে যে ইমিগ্রেশনের, এটা অলমোস্ট অনেকেই জানেন, আমরা জাস্ট এটা রিপিট করবো আপনাদের সামনে। আমরা আমাদের গেস্ট থেকে শুনবো যে ইন জেনারেল আমরা কী কী চেঞ্জগুলো আমরা এসেছে। মুহিত ভাই, আপনার পক্ষ থেকে ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে বলেছেন যে কেয়ার হোম, স্কিল মাইগ্রেন্ট, মূলত এই দুটোই কিন্তু অধ্যায় ছিল যেগুলি ব্যাপক। সুপ্রিয় দর্শক, আমি একটু আরেকটু স্পেসিফিকলি বলতে চাই যে ইমিগ্রেশনের যে চেঞ্জগুলো এসেছে এবং এটার পেছনে যে স্টোরিটা আছে, এবং এটার আমরা অনেকেই বলছি যে কোভিডের পরে যে চেঞ্জগুলা এবং অনেক যেটা সহজ করা হয়েছে ইমিগ্রেশনের রুলসগুলা, এই সহজকরণের সুযোগে আমরা এটাকে অ্যাবিউজ করেছি অনেক জায়গায়। এবং ওয়ান অফ দ্য মেইন অ্যাবিউজ যেটা হয়েছে সেটা হচ্ছে ইট ইম্প্যাক্ট ফ্যামিলি লাইফ, যেটা আমরা আজকে আলোচনা নিয়ে আসবো। আমাদের গেস্ট আছেন যে এটা কমিউনিটিতে যে আমাদের যে ফ্যামিলিগুলো আছে যারা ইমিগ্রেন্ট হিসেবে এসেছেন স্কিল ওয়ার্কারে, তাদের ফ্যামিলিতে কী ইম্প্যাক্টটা পড়েছে আমরা আজকে এটা স্পেশালি কথা বলবো। তার আগে আমরা একটু বিরতি নিব মাগরিবের আজানের জন্য। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আজানের বিরতির পর আমরা আপনাদের কাছে আবার ফিরে এলাম। আপনারা এই অনুষ্ঠান দেখছেন স্কাই চ্যানেল 784, এবং যারা অনলাইনে দেখতে চান তাদের জন্য লিঙ্ক হচ্ছে www.islamchannelbangla.tv। এই অনুষ্ঠানে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তারা একটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আপনারা কল করতে পারেন। আমরা আপনাদের কলগুলো নিব এবং আনসার দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা যদি মেসেজ দিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ দিতে পারেন। মেসেজ থেকে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব প্রশ্নগুলো নিয়ে। কথা না বাড়িয়ে আমরা যে বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে স্কিল ওয়ার্কারের ইম্প্যাক্টটা কী হচ্ছে আসলে। আমরা দেখেছি এটার অনেক বাংলাদেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই টিয়ার 2 ভিসা নিয়ে এবং পরে যেটাকে স্কিল ওয়ার্কার স্কিমে নিয়ে আসা হয়, সেই ওয়ার্ক পারমিট নিয়ে অনেকেই এসেছেন, অনেকেই সেটেল হচ্ছেন এবং ভবিষ্যতে সেটেল হবেন।
জেনুইন ওয়ার্কার হিসেবে এসেছেন। অ্যাট দ্য সেম টাইম বিগ অ্যামাউন্ট অফ পিপল যারা এসেছেন স্ক্যামের শিকার হয়েছেন, জব নেই কিন্তু অফার লেটার নিয়ে চলে এসেছেন এখানে ইংল্যান্ডে এসে কষ্টের মধ্যে আছেন, এবং অনেকে ফ্যামিলি নিয়ে এসেছেন, ফ্যামিলি নিয়ে প্রবলেম হচ্ছে। এবং আমরা এটা নিয়ে অনেকগুলো কেস আমরা এখন পাচ্ছি, আমরা যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করতেছি। আমাদের আজকের প্রোগ্রামের গেস্ট ব্যারিস্টার মুহিত ভাইয়ের কাছে অনেকগুলো কেস ওনার হাতে আসছে, এবং এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট একটা কেস স্টোরি আছে, আমরা আজকে ওনার থেকে শুনবো। কথা না বলে আমি মুহিত ভাইয়ের কাছে যাচ্ছি। মুহিত ভাই, স্কিল ওয়ার্কারের যে ইম্প্যাক্ট আমাদের সোসাইটি এখন, আপনি একটু ইন ব্রিফ আমাদের দর্শকের সামনে বলবেন। বলেছি, আপনি অনুষ্ঠানের প্রারম্ভিক কয়েকটি বিষয় আপনি আলোকপাত করেছিলেন। কেয়ার হোমের ক্ষেত্রে পরিবর্তন, কেয়ার ভিসার ক্ষেত্রে পরিবর্তনগুলি কি, স্কিল মাইগ্রেন্টের ক্ষেত্রে পরিবর্তনগুলি কি আপনি বলেছিলেন। তো আমি সেভাবেই সেই ধারাবাহিক অধ্যায় হয়ে আমি আপনাকে দিকে ফিরে আসছি। জি, প্রাথমিক পর্যায়ে আপনার প্রথম যে বিষয়টি ছিল কেয়ার ওয়ার্কের ক্ষেত্রে কী পরিবর্তন। কেয়ার ওয়ার্কার আপনি জানেন যে 4 এপ্রিল 2024-এর পরের থেকে 6 এপ্রিল দুঃখিত, হ্যাঁ, 2024-এর পর থেকে এখন কিন্তু কেয়ার ওয়ার্কাররা তাদের কোনো ডিপেন্ডেন্ট কোনো স্পাউস অথবা বাচ্চাদেরকে আনতে পারছেন না। একটি বিষয় পরিবর্তন চলে এসেছে। আরও কিন্তু অনেক পরিবর্তন, বাট আমি জনগণের ভাষায় মানে সাধারণ মানুষের ভাষায় কথাটা বলার চেষ্টা করছি। এটি একটি পরিবর্তন মারাত্মক। আর স্কিল মাইগ্রেন্টদের ক্ষেত্রে যে মারাত্মক যে পরিবর্তন সেটি হচ্ছে এই তাদের যে স্যালারি থ্রেশহোল্ডটি সেটি বাড়িয়ে 38,700 করা হয়েছে। মানে কেউ যদি টিয়ার 2 যদি বলেছেন ওয়ার্ক পারমিটে কেউ যদি যুক্তরাজ্যে প্রবেশ করতে চায়, তাহলে তার মিনিমাম ইনকাম হতে হবে ইয়ারলি 38,700, এবং কস্ট এবং আপনার কোন ক্যাটাগরিতে উক্ত অ্যাপ্লিকেন্ট যুক্তরাজ্যে প্রবেশ করবেন সেই বিষয়গুলো রিকোয়ারমেন্টসগুলো তাদেরকে স্যাটিসফাই করতে হবে। তবে স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে একটি যে সুন্দর যে দিকটি সেটা হচ্ছে তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্ট স্পাউস এবং বাচ্চাদেরকে যুক্তরাজ্যে আনতে পারবেন, এবং মিনিমাম যে ইনকাম 38,700 এটির পাশাপাশি তাদেরকে আর কোনো এক্সট্রা ইনকাম দেখাতে হবে না তাদের বাচ্চা অথবা ওয়াইফকে যদি যুক্তরাজ্যের বাইরে থেকে আনতে চান। এই হলো আরেকটি দিক। আর আমি সবসময় বলে থাকি যে ইমিগ্রেশন ল এটা হচ্ছে ডাইনামিক একটি ল। আজকে ঠিক এই মুহূর্তে আপনার যে এই অতি জনপ্রিয় যে অনুষ্ঠানটি, অতি জনপ্রিয় টিভি চ্যানেল থেকে আমি আজকে বসে যে কথাগুলি বলছি, কালকে কী হবে উই ডোন্ট নো, কারণ এই লগুলি ওভারনাইট চেঞ্জ হচ্ছে, এবং সুতরাং এটি আজকের জন্য প্রযোজ্য এই অ্যাডভাইসটি। আপনি বলেছিলেন যে অনেকগুলি কেস লয়ের কথা আপনি বলেছিলেন, এবং আমাদের তো অনেক কেস আসছে, স্পেশালি অনেক মেয়েরা আসছে যারা হাজবেন্ড নিয়ে এসছেন এখানে, কিন্তু এখন দেয়ার আর মেনি থিংস, আমরা যেটা এখানে পাবলিকলি হয়তো বলতে পারবো না, কিন্তু সিচুয়েশনটা এরকম যে স্পাউস এবং যে কাপলটা আসছে এই কাপলটা মানে দে আর নট লিভিং টুগেদার, এবং অ্যাবিউজ হচ্ছে এখানে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এখানে, এবং ফ্যামিলি লাইফটা ক্যারি অন করতেছে না। এগুলা কিন্তু আমরা যদি মানে পয়েন্ট আউট করি আর কি এইভাবে। তো আপনার কাছে তো এরকম অনেকগুলা কেস, এবং আমি আসার সময় আপনার সাথে শুনলাম যে বিগ স্ক্যান্ডাল। হ্যাঁ, জি, হ্যাঁ বলছি। তাহলে আপনি একটু আগে যে জায়গায় থেমে গিয়েছিলেন সেই জায়গা থেকে আমি শুরু করে আমি আপনি বলেছিলেন যে স্কিল ওয়ার্কার হোক, কেয়ার ওয়ার্কার হোক, এই ক্যাটাগরিতে অনেকেই স্পাউস নিয়ে আসছেন। আপনি দুটো কথা বলে থেমে গিয়েছিলেন, দে আর নট লিভিং টুগেদার, আরেকটা বলছেন ডোমেস্টিক ভায়োলেন্স। যদি তারা একসাথে বসবাস না করে তাহলে কিন্তু সেম ম্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে যিনি নিয়ে আসছেন তিনি যেমন ফেসে যাবেন, যিনি আসছেন তিনিও কিন্তু ফেসে যাবেন। এবং আপনি জানেন যে ইংল্যান্ডে কিন্তু সেম ম্যারেজের বিরুদ্ধে খুব স্ট্রিক্ট পানিশমেন্ট রয়েছে। নাম্বার 1, এটি ক্রিমিনাল অফেন্স। সেকেন্ডলি, যদি ধরা পড়ে যে কেউ ভুয়া বিবাহ দেখিয়ে যুক্তরাজ্যের আইনকে অ্যাবিউজ করে প্রবেশ করেছে, ফ্রড অ্যান্ড ডিসেপশন বলে কিন্তু একটি আইন রয়েছে, সেকশন 320। এই আইনটির অধীনে যিনি নিয়ে এসছেন, যিনি স্কিল ওয়ার্কার, তার যদি 5 বছরের ভিসা থেকে থাকে সেটিকে তো রিভোক করে ফেলা হবেই, ক্যান্সেল করে দেওয়া হবেই, তার বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার আসবে, তার কারণ তিনি ফরেন ন্যাশনাল। আর যিনি এসছেন ডিপেন্ডেন্ট স্পাউস হিসেবে, তিনিও তো ফ্রড করে এসেছেন, তারও যদি 5 ইয়ার্সের ভিসা দেওয়া হয়ে থাকে সেই ভিসাটিও ক্যান্সেল করে দেওয়া হবে, এবং তার বিরুদ্ধে কিন্তু রিমুভাল ডিরেকশন টু সাম এক্সটেন্ট ডিপোর্টেশন অর্ডার চলে আসতে পারে। এবং তখন তাদেরকে ফরেন অফেন্ডার হিসেবে ট্রিট করে এদেশ থেকে, টার্মটা হচ্ছে কিক আউট, তাদেরকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া হবে। 10 years ban, 10 years ban, এবং যদি বের করে দেওয়া হয়, খুব সুন্দর করে বলছে 10 years ban, মানে আগামী 10 বছর কেন 14 বছর ভিতরে তারা রি এন্ট্রি করতে পারবেন কিনা, there is no guarantee। এই প্রবলেমটা রয়ে গেছে। আর একটু আগে বলছেন যে নট লিভিং টুগেদার, হাজব্যান্ড এবং ওয়াইফ এদেরকে কিন্তু একসাথে থাকতে হবে, মানে টু এস্টাবলিশ দ্য ম্যারেজ ইজ জেনুইন সাবসিস্টিং। যদি তারা একসাথে না থেকে থাকেন তাহলে কিসের বিয়ে হলো এখানে? আপনি টেনে নিয়ে এসেছেন ডোমেস্টিক ভায়োলেন্স।
আপনি কিন্তু আজকের অনুষ্ঠানের যে টাইটেলে দিয়েছিলেন ইম্প্যাক্ট অফ দি নিউ ইমিগ্রেশন রুলস, জি। এই ধরনের একটি বিষয়। তো ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে কিন্তু নতুন আইন চলে এসেছে এবং এক্ষেত্রে দুটো ডেট খুব ইম্পর্টেন্ট। একটি ডেট হচ্ছে 31 জানুয়ারি 2024 এবং আরেকটি ডেট হচ্ছে 16th of February 2024। আচ্ছা। এই জিনিসগুলো কিন্তু আমাদের কমিটিতে অনেকেই জানেন না। তো আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কমিটির লোকজনের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য জি। আমরা জেনে এসেছি আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে আইনটি ইমিগ্রেশন রুলসের ক্ষেত্রে এটি একমাত্র প্রযোজ্য হয় তাদের ক্ষেত্রেই যারা যুক্তরাজ্যের ন্যাশনাল অথবা যাদের ইনডেফিনিটলি ফ্রেমে রয়েছে ইংল্যান্ডে থাকার জন্য, অথবা যাদের সেটেল স্ট্যাটাস রয়েছে, অথবা যারা রেফিউজি স্ট্যাটাস নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন, তাদের যদি কোনো ওভারসিজ স্পাউস যুক্তরাজ্যে প্রবেশ করার পর যদি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হন, জি। তখন তারা কিন্তু সরাসরি ইনডেফিনিটলি ফ্রেমে অর্জন করার জন্য তারা কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স এই যে কনসেশন পলিসি সেটিকে মানদণ্ড হিসেবে ব্যবহার করে তারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারতেন। আচ্ছা, বিষয়টা কি এরকম যে আগে যারা সেটেল স্ট্যাটাসে ছিলেন জি। তারাই ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাবিউজেস যদি ভিকটিম হয় তারা দে কুড গো টু ল, পারতেন স্যার, জি 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 অ্যাক্সেস টু ল ছিল। জি জি হ্যাঁ জি। আর এখন হচ্ছে যারা হ্যাঁ। ইভেন নন সেটেলড, এক্স্যাক্টলি যারা টেম্পোরারি ভিসাতে আছেন বা এই জায়গাতে হচ্ছে আপনার মানে আমি কিন্তু বলেছি ব্যারিস্টার আমাদের বেলাল রশিদ চৌধুরী, আপনি আমার ছোট ভাই, বাট এই আপনি মানদণ্ড প্রমাণ করেছেন আপনি কতটুকু কোন জায়গায় চলে গেছেন মাশাআল্লাহ। না, আমার এই যে কাছে আমার দর্শকদের জন্য মানে আমি স্পেসিফাই করতেছি যে হ্যাঁ, মানে বলছি আমি। হোয়াট ইজ দ্য হ্যাঁ, নিউ এখন চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে এই যে 16 ফেব্রুয়ারি 2024 থেকে এই স্কোপটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। জি। আগে যেমন যারা জাস্ট সেটেলড স্পাউস, সেটেলড পার্টনার স্পাউস যারা ছিলেন তারাই ভিকটিম হিসেবে ডোমেস্টিক ভায়োলেন্সের যে পলিসিগুলো এক্সারসাইজ করতে পারতেন। আচ্ছা। বাট নতুন আইনের অধীনে যারা টেম্পোরারি মাইগ্রেন্ট রয়েছে, জি। যেমন স্টুডেন্ট ভিসা যারা স্টুডেন্ট রয়েছেন ডিপেন্ডেন্ট আছেন, অথবা যারা আপনার ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে যারা Work permit এ ডিপেন্ডেন্ট dependent রয়েছেন আছেন, জি। এবং কেয়ার ওয়ার্কার যারা ডিপেন্ডেন্ট রয়েছেন, জি, বিভিন্ন জি। ক্যাটাগরিতে যারা রয়েছেন, তারাও যদি ইংল্যান্ডে প্রবেশ করার পর যদি ইফ দে বিকাম এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, ওকে। তারা কিন্তু এই কনস্টিটিউশনাল পলিসিটাকে ব্যবহার করে আচ্ছা। হোম অফিসের কাছে অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদেরকে 3 মাসের জন্য টেম্পোরারি পারমিশন দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আমি ইনফরমেশন শেয়ার করছি আমি ব্যারিস্টার মুহিত ভাইয়ের কাছ থেকে, যে আপনি যদি আনসেটেলড বা নন সেটেলড পারসন হন, টেম্পোরারি ভিসাতে বা ওয়ার্ক পারমিটে ডিপেন্ডেন্ট আসেন বা হোয়াট এভার ডিপেন্ডেন্ট আপনি ভিসাতে আসেন না কেন, আপনি যদি মেল ফিমেল বোথ যদি কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে ইউ হ্যাভ দ্য রাইট টু অ্যাক্সেস টু দ্য লিগাল সিস্টেম অফ ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম। জি, টার্মটা বলছে এক্সপান্ডেড, মানে Expanded. আগে যেটা ছিল লিমিটেড ছিল ফর সেটেল পারসন, এটাকে এখন এক্সপান্ড করা হয়েছে নন সেটেল পারসনদের স্পাউসদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমার মনে হয় এটা রিসেন্ট আপডেটটা আপনি যেটা বলেন যে ইউকের লিগাল সিস্টেমটা অনেক ডাইনামিক, জি। দে চেঞ্জ দ্য রুল বেসড অন ফ্যাক্ট। কারণ একটা সময় এটা অকল্পনীয় ছিল যে জি। স্টুডেন্ট ডিপেন্ডেন্ট, মানে তারা যদি পড়তে domestic আসছে violence- হ্যাঁ, এখানে তাদের ডিপেন্ডেন্ট, তারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম, জি। তাদের আমরা জানেন যে যদি স্টুডেন্টের সাথে তার ওয়াইফের যদি ছাড়াছাড়ি হয়ে যায়, জি। বিবাহ বিচ্ছেদ হয়, যেহেতু স্টুডেন্ট হচ্ছেন মেইন স্পন্সর, জি। তাহলে কিন্তু ওয়াইফকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। জি, জি, জি। এই হচ্ছে কেন স্টুডেন্টের সাথে যে তার কোনো ম্যারিড লাইফ নাই, জি। সেই জায়গাতে এই ডিপেন্ডেন্ট যে ওয়াইফ সে যদি ভিকটিম হয়ে যায় ডোমেস্টিক ভায়োলেন্সের, জি। তখন স্টুডেন্টের কোনো সাপোর্টের কোনো প্রয়োজন নাই। জি। অ্যাজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, যদিও টেম্পোরারি ক্যাটাগরি, সে কিন্তু সরাসরি 3 মাসের জন্য মানে এক্সট্রা লিভের জন্য হোম অফিসের কাছে অ্যাপ্লাই করতে পারবে জি। অ্যাজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। এই যে রিসেন্ট যে মার্ডারটা হলো জি। স্টুডেন্ট ডিপেন্ডেন্টের, তো এটা তো একটা হ্যাঁ, আপনি কিন্তু remarkable case। আপনি আরেকটি কথা, ইম্প্যাক্ট ইন ফ্যামিলি লাইফ, জি। মানে এখানেই হিউম্যান রাইটস মানে বিচারের বাণী নিভৃতে কাঁদে। জি। কেয়ার ওয়ার্ক ক্যাটাগরিতে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল এবং স্কিল ওয়ার্ক ক্যাটাগরিতে যে ভিসার রুটগুলি দেওয়া হয়েছিল, ওপেন করে দেওয়া হয়েছিল, এর মূল উদ্দেশ্য ছিল ইউকে ইকোনমিতে অ্যাড করার জন্য, ইউকে ইকোনমিকে মানে যে চাকা, এটা যে হুইলটাকে চালু রাখার জন্য। এখানে কোভিড-19 প্যান্ডেমিকের সময় যেভাবে সাফার করেছে ইকোনমি, সেই জায়গা থেকে থেমে পড়া ইকোনমিকে চালিয়ে যাওয়ার জন্য এই কাজটি করা হয়েছিল। বাট এই চালিকা শক্তি তৈরি করতে গিয়ে ওয়াইড স্প্রেড ফ্রড হয়েছে। তারই নির্মম বলি কয়েকদিন আগে আপনি যে কথাটি বলেছেন, জি, জি। আমাদের বাংলাদেশ থেকে আগত একজন মানে ডিপেন্ডেন্ট স্ত্রী, এবং আমরা জানতে পেরেছি হয়তোবা তাদের বিয়েটি হয়তো ছিল না, জেনুইন ছিল না, এই ধরনের একটি বিষয় উঠে এসেছে। তাদের হয়তো দাম্পত্য কোনো সম্পর্ক ছিল না, এরকম একটি বিষয় উঠে এসেছে। এবং আমরা তো সমস্ত কিছু জানি না, নিউজ পেপার থেকে, মিডিয়া থেকে যেগুলো জানি সেগুলো দেখে আমরা অপিনিয়ন ব্যক্ত করি। আনলেস একজন ব্যক্তি যদি আমাদের ক্লায়েন্ট না হয়, তার কাছ থেকে বসে ইনস্ট্রাকশনস না নিয়ে কিন্তু আমরা কোনো কমেন্ট করতে পারি না। জি। বাট যে প্রকাশিত খবর, সেই প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি মানদণ্ড হিসেবে, তাহলে এটি হচ্ছে এ টিপ অফ দি আইসবার্গ। মানে বলা হয় যে এটা thousands, এটা কেসটা কিন্তু hundreds না, এটা thousands কিন্তু। যখন একটা রিপোর্ট তখনই কিন্তু আমরা জানতে পারি।
তাহলে ইম্প্যাক্ট কী হচ্ছে ফ্যামিলি লাইফের উপরে? এটা কি ইম্প্যাক্ট হচ্ছে? এটা হচ্ছে এই ফ্যামিলি লাইফ কিন্তু ছিল না, বাট ভুয়া ফ্যামিলি লাইফ দেখিয়ে এই মেয়েটা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হিসেবে প্রবেশ করেছিল যুক্তরাজ্যে। এবং এটা কি স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ছিল নাকি কেয়ার ডিপেন্ডেন্ট? কেয়ার ডিপেন্ডেন্ট ছিল, থ্যাংক ইউ হিসেবে ঢুকেছে। স্টুডেন্ট ডিপেন্ডেন্ট একই অবস্থা হচ্ছে, একই ধরনের ঘটনা ঘটছে। তো আমি যেটা বললাম যে মানদণ্ড হিসেবে যদি এটাকে ধরি, তাহলে কি ইম্প্যাক্ট ফেলছে? একটি মানে অবুঝ প্রাণ অকালে ঝরে গিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, এর পাশাপাশি কী হচ্ছে, যিনি মার্ডার করেছেন, আচ্ছা ওটা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ছিল, জি হ্যাঁ জি, এবং যিনি মার্ডার করেছেন তার লাইফও কিন্তু এখানে শেষ। যে মেয়েটা মানে অকালে প্রাণ হারিয়েছে তার লাইফ তো শেষই, এর ইম্প্যাক্টটা তার ফ্যামিলির উপর দিয়ে কীভাবে যাচ্ছে উই ডোন্ট নো। বাবা মার সাফারিংসটা কি উই ডোন্ট নো, এবং ভাই বোন এবং অন্যান্য আত্মীয় স্বজন এদের সাফারিংসটা কি উই ডোন্ট নো। ফ্যামিলি আমি বলতে গিয়ে আমার গায়ে এলাম দাঁড়িয়ে যাচ্ছে, মানে হেয়ারস আর রেজিং। আমার ভিতরে মানে যেহেতু মানে আমি হিউম্যান রাইটসকে নিয়ে আমি সবসময় মানে মানদণ্ড হিসেবে ধরে রাখার চেষ্টা করি, এগুলি দেখলে আমার ভিতরে খুব কান্নায় আমার ভিতরে মানে জেগে। আমরা এই দেশে আসি মেইনলি হচ্ছে বেটার লাইফের জন্য, জি। তো এখন সেই জায়গায় যদি লাইফ লস হয়ে যায়, কেন হচ্ছে? আপনি ইমিগ্রেশন আইনটাকে অ্যাবিউজ করেছেন। আপনি যখন আপনি অ্যাবিউজ করবেন, আপনি ধর্ম বিশ্বাস করেন বা না করেন, কার্মা বলে একটি কথা আছে, টিট ফর ট্যাট। আপনি কোনো একটি অপকর্ম করবেন, হয়তো ফর দি টাইম বিং আপনি মনে করেছেন যে পার পেয়ে যাবেন, মোটেও পার পাবেন না। যখন ওটা আপনার কাছে ফিরে আসবে, 1000 গুণ বেশি ইম্প্যাক্ট নিয়ে আপনার জীবনে সেটা ফিরে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই ইয়ার ক্ষেত্রে। এখন আমি যে আপনার আলোচনা, মূল আলোচনা দেখে যে ফিরে আসি, আমরা একটু স্পেসিফাই করি যে একজন ভিকটিম তার কি কি রাইটগুলো আছে, আমরা একটু দর্শকজন একটু বলি। কি ডোমেস্টিক ভায়োলেন্স? আচ্ছা, তাহলে আমি কেস আর কামিং নাও, এটা হোম অফিসের কাছে রিপোর্ট আছে যে এরকম। তাহলে আমি এটাকে 3 ভাবে ভাগ করে বলছি আপনাকে। প্রাথমিক অধ্যায়ে বলতে চাচ্ছি, সেই ভিকটিম, ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিম যারা খালি যুক্তরাজ্যের ভিতরে অবস্থান করছেন তা না, যারা যুক্তরাজ্যের বাইরে অবস্থান করছেন তারাও কিন্তু আরেকটি ক্যাটাগরির ভিকটিম। তো এমন হতে পারে যে বিষয়টা কি এরকম যে আপনি ভিকটিম হয়ে আপনি হাজব্যান্ডের সাথে রাগ করলেন বা ওয়াইফের রাগ করে চলে গেলেন, না না, ওটা ওই ধরনের না। আমি যেটা বলছিলাম, 3 ধরনের ভিকটিমকে যদি আমরা ক্যাটাগরিতে ভাগ করি। এক ধরনের ভিকটিম তারা হচ্ছেন যারা ডিপেন্ডেন্ট স্পাউস, যারা স্যাটেলড যুক্তরাজ্যের যারা স্পন্সর, তাদের স্পাউস যারা বাংলাদেশে অথবা ওভারসিজ কান্ট্রিতে বসবাস করছেন, বাট তারা ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, এটা হলো একটি ক্যাটাগরি। আরেকটি ক্যাটাগরি হচ্ছে যারা অলরেডি যুক্তরাজ্যে ঢুকে পড়েছেন স্যাটেলড পার্টনারদের স্পাউস হিসেবে, এটি সেকেন্ড ক্যাটাগরি। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে যারা টেম্পোরারি মাইগ্রেন্টদের যারা ডিপেন্ডেন্ট স্পাউস, এইভাবে যদি ব্যাখ্যা করি তাহলে আপনার দর্শকদের বুঝতে সুবিধা হবে। প্রথম ক্যাটাগরির যারা মাইগ্রেন্ট, যারা ওভারসিজ কান্ট্রিতে বসবাস করছেন, বাট দে আর দি স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন অর সেটেলড পারসনস, তারা যদি ভিকটিম হয়ে যান ডোমেস্টিক ভায়োলেন্স, তারা যারা আসেই নাই, হ্যাঁ এখন এসব পৌঁছে নেই, তো তাদের ক্ষেত্রে কি আইন রয়েছে? এই ক্ষেত্রে নতুন একটি কেস চলে এসছে, AM ভার্সেস SSHD, এবং এটি 2022-তে এই কেস হতে এসছে। এখানে বলা হয়েছে যে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের কনসেশন যে পলিসিটি, যার আন্ডারে যেটিকে ব্যবহার করে একমাত্র যুক্তরাজ্যে যে স্পাউসগুলি প্রবেশ করেছেন, তারা যদি ভিকটিম হয়ে যান অ্যাজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তারা কিন্তু কনসেশন পলিসি এক্সারসাইজ করে তারা কিন্তু যুক্তরাজ্যে অবস্থান করতে পারছেন। কিন্তু যারা যুক্তরাজ্যে এখন প্রবেশ করেননি, তারাও তো, তাদের ভিতরে একটি গ্রুপ রয়েছেন যারা ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তাদের ক্ষেত্রে কী হবে? তাহলে আইনটি কিন্তু এখানটায় বৈষম্যমূলক, ডিসক্রিমিনেটরি এই বলে চ্যালেঞ্জ করা হয়েছিল মানে আপার কোর্টে। তখন কোর্ট থেকে বলা হচ্ছে হ্যাঁ এটা ডিসক্রিমিনেটরি। এ কারণেই নতুন আরেকটি আইন এসেছে, যেটি আমি একটু বলেছিলাম, এটা অনেকেই জানে না, দর্শকদের ভিতরে অনেক জানেন না, যে যারা ওভারসিজ, যেমন বাংলাদেশের কন্টেক্সে, যেহেতু এটা বাংলাদেশ কমিটির জন্য একটি অনুষ্ঠান, বাংলাদেশে যদি কোনো হাজব্যান্ড অথবা ওয়াইফ ব্রিটিশ কোনো স্পাউসকে যদি বিয়ে করেন, এবং এই স্পাউস বাংলাদেশে যাওয়ার পর যদি কোনো পর্যায়ে তার সাথে ভায়োলেন্স করে থাকেন, অ্যাবিউজ করে থাকেন, এবং অ্যাবিউজের 9টি ক্যাটাগরি রয়েছে, আমি আপনার দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি। আমরা ডিটেইলস, আমরা পয়েন্টটা হচ্ছে, আমরা যদি আমাদের কোনো ভিকটিম যদি আউটসাইড ইউকে হয়, স্পাউস অর ডিপেন্ডেন্ট অফ এ সেটেল পারসন অর হোয়াটএভার হি ইজ, now that victim can apply from outside UK exactly for interclearance as a victim of domestic. তাহলে এটি নতুন একটি দিগন্ত খুলে দেওয়া হয়েছে। তাহলে এটা প্রথম ক্যাটাগরির একটি গ্রুপ। দ্বিতীয় ক্যাটাগরির একটি গ্রুপ যারা, দর্শক আমি একটু পয়েন্ট আউট করি, আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো রিলেটিভ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, অ্যাবিউজড হন ইংল্যান্ডের বাইরে আউটসাইড ইউকে, তা আপনার ওই ফ্যামিলি মেম্বার বা কোনো ফ্রেন্ড বা যাকে আপনার কানেক্টেড পিপল, তার জন্য আপনি
ডিফেন্স নিতে পারবেন ওই 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 পার্সনের বিরুদ্ধে যে অ্যাবিউজার। জি, এবং এন্টি ক্লেমসের জন্য আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন ওকে অ্যাজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। ওকে এই বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি, যারা অলরেডি যুক্তরাজ্যে প্রবেশ করে ফেলেছেন জি তাদের জন্য যে বর্তমান যে আইনটি যেটি রয়েছে সেটা এখন তাই রয়ে গিয়েছে যে যিনি ভিকটিম তিনি কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সকে ব্যবহার করে এবং ইমিগ্রেশন যে রুলসটি রয়েছে সেটাকে ব্যবহার করে তিনি কিন্তু সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর প্রাথমিক ব্যবস্থা তাকে 3 মাসের সময় দেওয়া হবে এবং ইনভেস্টিগেশন করার পর যদি দেখা যায় যে তিনি আসলেই সত্যিকার অর্থে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম, তাকে ইনডেফিনিট দেওয়া হবে এর পরবর্তীতে। আচ্ছা আর থার্ড যে ক্যাটাগরির কথা যেটা আপনাকে বলেছিলাম, জি এরা হচ্ছে সেই ক্যাটাগরি যাদের মেইন যে স্পন্সর হাজব্যান্ড অথবা ওয়াইফের টেম্পোরারি মাইগ্রেশনের অধীনে যেখানে স্ট্যাটাস রয়েছে টেম্পোরারি ফর দ্য টাইম বিং, এরা কারা? স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট হোল্ডার অথবা কেয়ার ওয়ার্কে যারা আছেন অথবা ইনোভেটিভ ক্যাটাগরিতে যে ইমিগ্রেশন রুলসগুলি রয়েছে। তো এদের যারা ডিপেন্ডেন্ট স্পাউস অতীত আইনের অধীনে তারা যদি ভিকটিম হতেন ডোমেস্টিক ভায়োলেন্সে, তারা কিন্তু কোনো কনসেশন ছিল না তাদের জন্য। আচ্ছা এই নতুন আইন আনা হয়েছে ফেব্রুয়ারি থেকে যেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আচ্ছা এবং এই আইনের অধীনে এই টেম্পোরারি মাইগ্রেন্টের যারা ডিপেন্ডেন্ট স্পাউস রয়েছেন তারাও কিন্তু অ্যাজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স হোমসের কাছে 3 মাসের জন্য তারা লিভ পেতে পারবেন, পাওয়ার জন্য তারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো এইভাবে যদি আমরা মূল্যায়ন করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো ইংল্যান্ডের যে ইমিগ্রেশন আইন ইউনাইটেড কিংডমের, এটা কিন্তু অনেক হিউম্যানিটেরিয়ান এবং মানুষকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য, হিউম্যান রাইটসকে মূল্যায়ন করার জন্য সরকার তো টাইট দেবেই। কেননা আইনটাকে যারা অ্যাবিউজ করছেন এবং প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য সরকারকে তো শক্তিশালী আইন নিয়ে আসতে হবেই। বাট এই শক্তিশালী আইনটা আনার পূর্ববর্তী অধ্যায়ে যে আইনগুলি ছিল, কেন আমরা ভুলে যাব সরকার কত উদার মন নিয়ে সেই আইনগুলি এনেছিলেন। এখন যারা, আমি আপনাকে একটু আগে যে আপডেটটা দিলাম আমি, যে যারা টেম্পোরারি মাইগ্রেন্ট তাদের হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ভিকটিম হিসেবে এখানটায় অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। বাট এই ক্ষেত্রে যদি ওয়াইড স্প্রেড ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে? এবং আমি আশা এর আগে আমি একটু একটা জিনিস ক্লিয়ার করছি, সেটা হচ্ছে সেটেল পারসন বা ব্রিটিশ সিটিজেন যারা স্পাউস আছেন, ডিপেন্ডেন্ট আছেন, জি আপনি কি প্রসেসটা একটু শর্টলি বলবেন? আমরা বিরতি যাব, বিরতির আগে আমরা বলবো দর্শকজন যদি কেউ যদি অ্যাবিউজ হয় ডোমেস্টিক ভায়োলেন্সের, এটা ফ্যামিলি লয়ের আন্ডারে যাবে নাকি? জি না, এখানে অনেকগুলি জিনিস একসাথে মানে সম্পৃক্ত। জি ফ্যামিলি ল এখানে সম্পৃক্ত এবং ইমিগ্রেশন রুলস এখানে সম্পৃক্ত। আচ্ছা কী অর্থে? এবং এখানে প্রপার্টি রাইটস এটার সাথে কানেক্টেড। জি বাচ্চা থাকলে চিলড্রেন্স ওয়েলফেয়ার এর সাথে সম্পৃক্ত থাকবে, আচ্ছা সম্পর্কযুক্ত হবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা জেনুইন ভিকটিম, আপনি ব্রেক থেকে চলে আসার পর আমরা জিজ্ঞেস করবেন যারা অ্যাবিউজ করছে, সেই ক্ষেত্রে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা তো যারা জেনুইন ভিকটিম তাদেরকে কী করতে হবে? অবশ্যই জীবন বাঁচানোর জন্য তাকে পুলিশ কল করতে হবেই। আচ্ছা এবং যদি পুলিশ রিপোর্ট এটি থেকে থাকে এবং যদি তিনি সত্যিকার অর্থে ভিকটিম হয়ে থাকেন, যে ইনজুরিগুলি তার বডিতে যে ইনজুরি থেকে থাকে, ডাক্তারের কাছ থেকে রিপোর্ট থাকতে হবে এগুলি কনসিস্টেন্ট উইথ ডোমেস্টিক ভায়োলেন্স। এবং এর পাশাপাশি যদি কোনো ধরনের নন মোলেস্টেশন অর্ডার এবং অকুপেশন অর্ডার থেকে থাকে, এই এভিডেন্সগুলো লাগবে না। আমরা আবার একটু বিরতি নিচ্ছি প্রিয় দর্শক। বিরতির পর আমাদের সাথে আবার আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নাম্বারে দেওয়া আছে স্ক্রিনে, আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। বিরতি পর্যন্ত আপনাদের সাথে আসছি আবার। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম টিভির ইসলাম চ্যানেল বাংলার আজকের এই লিগাল শোতে। বরাবরের মতো আমরা একটা ডিসক্লেমার দিয়ে থাকি আপনাদের জন্য। এই অনুষ্ঠানে যত অ্যাডভাইসগুলো আমরা দিই এগুলোর কোনো লিগাল বাইন্ডিংস নেই। আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো অ্যাডভাইস প্রয়োজন হয়, আপনারা কাইন্ডলি একজন সলিসিটর বা ইমিগ্রেশন প্র্যাকটিশনারের কাছে যাবেন। আর আমরা জেনারেলি আপনাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি এটার কোনো সোশ্যাল বা লিগাল ইম্প্যাক্ট ছাড়া। আমরা কথা বলছিলাম আনসেটেলড বা নন সেটেলড ইমিগ্রেন্ট যারা আছেন তাদের যে ফ্যামিলি লাইফে যে একটা বড় ধরনের যে ইম্প্যাক্ট হচ্ছে, যেটা কমিউনিটিতে ইম্প্যাক্ট হচ্ছে, শুধু ফ্যামিলি নয়, সোশ্যাল ডিসঅর্ডার হচ্ছে এখানে। তো এটার বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম কয়েকদিন ধরে। তো আমরা আমাদের আজকের গেস্ট ব্যারিস্টার মুহিত খানের কাছে আবার যাচ্ছি। মুহিত ভাই, আমাদেরকে একটু কাইন্ডলি বলবেন যে কেসগুলো কোন নেচার আপনার কাছে আসছে? হ্যাঁ, ধন্যবাদ।
বলার আগে আমি যে জায়গায় থেমে গিয়েছিলাম ওই থামা জায়গাটা শেষ করে ফেলি। জি। ডকুমেন্টসগুলি কী কী লাগবে? আচ্ছা আমি বলেছিলাম যে পুলিশ রিপোর্ট লাগবে একটি, নন মলেস্টেশন এবং অকুপেশন অর্ডার যদি থেকে থাকে সেগুলি লাগবে, আচ্ছা ডাক্তারের চিঠি লাগবে জি। যেগুলি বলবে, ডাক্তার কনফার্ম করবেন যে যদি কোনো ইনজুরিগুলি physical যদি কনসিস্টেন্ট কোনো উইথ effect- ডোমেস্টিক আচ্ছা। ভায়োলেন্স। সোশ্যাল ওয়ার্কারের রিপোর্ট লাগবে আচ্ছা এবং আপনার সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সি রয়েছে, কেয়ার এজেন্সি রয়েছে, আপনার এখানে অনেকগুলো এনজিও রয়েছে, তাদের রিপোর্ট যদি দেওয়া যায় এগুলি দিয়ে স্ট্রং কেস হলে দেন দ্য ভিকটিমস কুড অ্যাপ্লাই ফর ইনডেফিনিট রিমান্ড। এটা হচ্ছে উইদিন দ্য ইউকে। আচ্ছা আর যে জায়গাতে থেমে গিয়েছিলাম আরেকটি জায়গায় বলতে গিয়ে যারা এখনও যুক্তরাজ্যে প্রবেশ করেননি তাহলে তাদের অ্যাপ্লিকেশনের নেচারটা কী হবে? প্রসেসটা কি? তারা কি শুধুমাত্র লিমিটেড রিমান্ড নিয়ে ঢুকবে নাকি তারা সেটেলমেন্ট নিয়ে ঢুকবেন? তারা আচ্ছা প্রশ্ন থাকতে পারে। কিন্তু আপনি জানেন যে সেটেল স্পাউস যদি একজন পার্টনারের স্পাউস যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে, যেহেতু আপনার অথবা ওভারসিজ কোনো কান্ট্রি থেকে যদি অ্যাপ্লিকেশন সাবমিট করে, ইনিশিয়াল স্টেজে তাকে 2.5 বছরের পারমিশন দেওয়া হবে। জি পরবর্তীতে 2.5 বছর আরও করার পরে 5 ইয়ার্স শেষ হবে, দেন হি অর শি উইল বিকাম এলিজিবল টু অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট, ইনডেফিনিট রিমান্ডের জন্য অ্যাপ্লাই করবে। বাট এরা যদি যুক্তরাজ্যে প্রবেশ করার পর যদি ভিকটিম হয়ে যায় তাহলে সরাসরি উইদাউট ওয়েটিং ফর 5 ইয়ার্স তারা ইনডেফিনিট লিভ রিমান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছে। জি এটা একটা জিনিস। বাট যারা এখন প্রবেশ করেননি তারা তাহলে কোন ক্যাটাগরি অ্যাপ্লিকেশন করবেন? সুখবর হচ্ছে এই, আমাদের যুক্তরাজ্যের মানে যে আইন ব্যবস্থা আচ্ছা হিউম্যান রাইটসকে যে মূল্যায়ন করে, মানে মানদণ্ড হিসেবে তুলে রাখে, সরকার এত মানে উদার মন নিয়ে এই আইনটি নিয়ে এসছে। বাংলাদেশে বসে কেউ যদি ভিকটিম হয়, ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিম হন, তার স্পাউস যদি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে অথবা সেটেল পারসন হয়ে থাকে, সেই ভিকটিম সরাসরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। আচ্ছা এটা কোনো মানে ডাইরেক্টলি সে ডাইরেক্ট সেটেলমেন্ট যদি Indefinite leave to remain. ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লাই করবে। এটা কত বড় একটি পরিবর্তন আমাদের। no 5 years no 10 years no 3 years no 2 years no 2 years and half, no, never. সরাসরি সেটেলমেন্ট, রাইট? এটি দেখ। এখন আমরা যে ফিরে আসি, আপনি বলেছিলেন যে আপনার মূল যে আলোচনা পড়বে তো এই ক্ষেত্রে ডকুমেন্টেশনটা কি? একই ধরনের জিনিস। Okay. যে ডকুমেন্টেশনের কথা যেহেতু জিজ্ঞেস করেছিলেন, আমি গত অধ্যায়ে মানে বিরতি যাওয়ার পূর্বে আমি বলার চেষ্টা করেছিলাম যে কী কী ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, যেগুলি অ্যাকসেপ্টেবল ডোমেস্টিক ভায়োলেন্স। একটি আইন রয়েছে যে ডোমেস্টিক অ্যাবিউজ অ্যাক্ট 2021। ওকে এটির আন্ডারে 9 ধরনের অ্যাবিউজকে ধরে নেওয়া হয় আচ্ছা মেইন ভায়োলেন্ট বিহেভিয়ারের অংশ হিসেবে। আচ্ছা নাম্বার 1 হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাবিউজ, সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজ। আমরা সবসময় মনে করি যে মানে খালি ইনজুরি থাকলে হবে, নট নেসেসারি। সাইকোলজিক্যাল অ্যাবিউজ হলে হবে ফার্স্টলি, সেকেন্ডলি ফিজিক্যাল অ্যাবিউজ হলে হবে, থার্ডলি সেক্সুয়াল অ্যাবিউজ, ফোর্থলি ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ, ফিফথলি ইমোশনাল অ্যাবিউজ, সিক্সথলি ভায়োলেন্স যে কোনো ধরনের ভায়োলেন্স হতে পারে। সেভেন্থলি যদি কাউকে থ্রেট দেওয়া হয় এই ধরনের ভায়োলেন্স, অথবা কন্ট্রোলিং ভায়োলেন্স, অথবা কোয়ার্সিভ বিহেভিয়ার, এই 9 ক্যাটাগরি ভায়োলেন্স যদি হয়, দেন সেই ভিকটিম অ্যাজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স সে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছে। ইম্প্যাক্ট, আপনি একটা ইম্প্যাক্টের কথা জিজ্ঞেস করেছেন, কী ইম্প্যাক্ট হতে পারে? একটা প্রশ্ন, সেটা হচ্ছে দ্য ম্যারেজ was registered in Bangladesh. জি Then the person didn't arrive in the UK, জি but she or he was abused হুম in those categories. জি হ্যাঁ তাহলে সে এটার উপর বেস করে সে অ্যাপ্লিকেশন করবে জি ভিকটিম হিসেবে হ্যাঁ ফর সেটেলমেন্ট। জি অবশ্যই। কেন ওই ব্যক্তি তো এখন ইংল্যান্ডে এসে পৌঁছেননি, জি। ঢুকেননি, ওনার তো বিয়ে এখনো ইংল্যান্ডের আইনে রেজিস্টার্ড হয়নি। সেটেলমেন্টের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দি ল অফ ডোমিসাইল উইল বি অ্যাপ্লিকেবল। আমরা কল নেব। জি সুপ্রিয় দর্শক, আমরা স্টুডিওতে আছি, আপনি কাইন্ডলি নাম বলবেন এবং কোন জায়গা থেকে বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি ম্যানচেস্টার থেকে বলছি। আমি জি। একটা জিনিস জানতাম ইমিগ্রেশন সম্পর্কে। জি আমার এটা এখন ছেলে আর কি খানোতুরার সমস্যা বা ইয়ারিং লাগাই, আচ্ছা বা আমি স্যার আগে জুলাই চাইতাম বাংলাদেশে লইয়া বিয়া করাইতাম, বাট তার বেতন নাকি প্রায় 35,000 পাউন্ডের উপরে আছে বেতন নাকি স্যালারি, বা এটা জব, এটা হসপিটাল করে পার্মানেন্ট জব। যদি আমি দেশে বিয়া করাই তে আনতে কোনো সমস্যা হইব নি, বা আইয়ার লগে লগে অ্যাপ্লিকেশন করা হইব নি? আচ্ছা প্রবলেম আর একটা জিনিস বললাম, 2 নম্বর কোয়েশ্চন লগে বা তার খানো তো পর্যন্ত তার সমস্যা আছে, পিআইপি পাই আর কি আরো 5,000 পাউন্ড আর বছর, আচ্ছা সো প্রায় 40,000 পাউন্ড হয়ে যায়। জি জি আমি এটা যদি জি দর্শক, আমরা বুঝছি প্রশ্নটা। আপনি একটা লাইনে থাকুন প্লিজ। আপনি আমার উত্তরটি শুনুন।
নাম্বার ওয়ান, যেহেতু আপনার ছেলের ইনকাম 37,000 পাউন্ড, ওনার যদি বিগত 6 মাস, আপনার ছেলের ইনকাম কত মাস ধরে আছে? জি 7 মাস ধরে কাম করে, 7 মাস ধরে কাম করে। এক্সেলেন্ট। আপনি নিয়ে গিয়ে বিয়ে দিতে পারবেন আপনি, কেননা নতুন যে আইন যেটা আসছে, নতুন আইনের অধীনে একজন অ্যাপ্লিকেন্টের স্পাউসকে মিনিমাম ইনকাম করতে হবে 29,000 পাউন্ড। যেহেতু আপনার ছেলে অলরেডি 37,000 পাউন্ড ইনকাম করছেন, 35,000 পাউন্ড 35,000 পিআইপি পায় আর ওইটাতে ওইদিকে আমি আসলামই না। আমি আপনাকে বললাম যে ইনকামের সাইড থেকে এই ইনকাম, যেহেতু ওনার 35,000 পাউন্ড উনি ইনকাম করছেন, উনি কিন্তু ইনকাম থ্রেশহোল্ড স্যাটিসফাই করছেন। নাম্বার ওয়ান, আপনি এই ক্যাটাগরিতে আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সেকেন্ডলি, ওনার যদি 37,000 পাউন্ড যদি ইনকাম নাও থেকে থাকতো, যেহেতু উনি পিআইপি পাচ্ছেন, এটি কিন্তু একটি এলিজিবল বেনিফিট। এবং যে সমস্ত অ্যাপ্লিকেন্টের স্পাউসদের মিনিমাম ইনকাম নেই, বাট তারা যদি এলিজিবল যে বেনিফিট, পিআইপি একটি এলিজিবল বেনিফিট যদি পেয়ে থাকেন উনি, তাহলে এই বেনিফিটটাকে ব্যবহার করেও আপনার যদি 37,000 পাউন্ড ইনকাম নাও যদি থেকে থাকে, উনি কিন্তু ওনার ওয়াইফের ইন্টিক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তবে সেক্ষেত্রে ওনাকে আরেকটি শর্ত পূরণ করতে হবে, অ্যাডিকুয়েট অ্যাকোমোডেশন। মানে যিনি বাংলাদেশ থেকে আসবেন, উনি যদি আসলে উনি যে পাবলিক ফান্ডিংয়ের উপর ডিপেন্ডেন্ট হবেন না, উনি যে এদেশের উপর একটি বার্ডেন হবেন না ট্যাক্স পেয়ারদের পয়সার উপরে, এটিকে এস্টাবলিশ করার জন্য থার্ড পার্টির একটা সাপোর্ট আপনাকে দেখাতে হবে। বাট আপনার ক্ষেত্রে সেই সাপোর্ট লাগবে না। আপনার যেহেতু 37,000 পাউন্ড আপনি ইনকাম করছেন, এক্সেলেন্ট হয়ে যাবে। জি মানে 35,000 পাউন্ড উপরে তারিখ। জি জি জি, নো প্রবলেম। আমি আপনাকে সুখবর দিয়ে দিলাম, হয়ে যাবে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে ঈদ মোবারক। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি আচ্ছা, এখন ভাইয়া যে জায়গাতে আমরা থেমে গিয়েছিলাম আপনার ওই ইম্প্যাক্ট জি। বিষয়ে, তো এখন আমি আপনাকে বলেছি যে দেশ থেকে ইন্ডিক্লেন্স নিয়ে আসতে পারেন সরাসরি সেটেলমেন্ট করার জন্য। বাট ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্ট হচ্ছে এই, যারা জেনুইন ভিকটিম তাদেরকে হেল্প করার জন্য ইংল্যান্ড আইনের অধীনে, এটা হলো একটা ইম্প্যাক্ট। আরেকটাই কিন্তু ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি ইদানিং, যেখানে যে জায়গাতে আমি বলি যে বিচারের বাণী নিভৃতে কাঁদে। জি, ম্যাসিভ নাম্বার অফ মানে মেল পপুলেশন আমাদের যুক্তরাজ্যের ভিতরে, যারা ব্রিটিশ সিটিজেন, মেল পার্টনার, হাজব্যান্ড, তারা কিন্তু ভিকটিম হয়ে যাচ্ছেন। তাদের এক শ্রেণীর মহিলা, খালি বাংলাদেশ না, ওয়ার্ল্ডের বিভিন্ন আমরা ডিসক্রিমিনেশন যাব না। না 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 না, আমি কোন ডিসক্রিমিনেশন, আমি বলছি আপনাকে, আইনটাকে পুরুষও করছে। ল ইজ ব্লাইন্ড। না না, ব্লাইন্ড না, এরা কি করছে, মানে হাজব্যান্ডের ডিপেন্ডেন্সিপ ঢুকছে এখানটায়। এবং আপনি জানেন 5 ইয়ার্স সেটেলমেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনারা যখনই আপনি সাবমিট করবেন, আপনি এখানে বলবেন ম্যারেজ ইজ জেনুইন সাবসিস্টিং, সেই জায়গায় ওরা সাইন করে আসছে। যে নাকি সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, হওয়ার পরে যদি হাজব্যান্ড বাড়ি কেনে এবং বাচ্চা কাচ্চা যদি হয়, হাজব্যান্ডের বিরুদ্ধে একটা রেপ কেসের অ্যালিগেশন আনা হচ্ছে। এগুলি কি 2023-তে রেপ করা হয়েছে, 2022-তে রেপ করা হয়েছে, এই ধরনের জিনিস, কোনো প্রুফ নাই কিন্তু। আর আইনটা এরকম, ওয়াইফ যদি কোনো অ্যালিগেশন, ধরুন আমরা এখানে বসে কথা বলছি, আপনি ফিমেল একটা পার্সন, তখন আমরা একসাথে চাপাটা খেয়ে বেরোয় গেলাম, আপনি হঠাৎ করে পুলিশকে কল করলেন, মিস্টার খান তো আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। উইদাউট হ্যাভিং এনি এভিডেন্স, পুলিশ উইল কাম ইনটু মাই প্রপার্টি অ্যান্ড অ্যারেস্ট মি। 10 ঘন্টার জন্য আপনাকে জেলে নিয়ে যাবে। মানে এরকম দর্শক লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম দর্শক, একটু নাম বলবেন আর কোন এরিয়া থেকে কথা বলছেন একটু কাইন্ডলি বলেন। আমরা লাইনে আছি। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন, আমি নর্থহ্যাম্পটন থেকে বলছি। জি, আমার ওয়াইফ 10 ইয়ার্স লং রেসিডেন্সি রুটে আইএলআর পেয়েছে 5th of এপ্রিল এই জি মাসে। জি জি আচ্ছা, আমার ব্রিটিশ পাসপোর্ট আছে। জি, তো আমার ওয়াইফ স্ট্রেট ওয়ে তো পাসপোর্ট ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবে? না, উনি হবেন না। আপনার আইএলআরটা হয়েছে হচ্ছে 5th of এপ্রিল না? না না 5th না, of এপ্রিল। জি, ইনডেফিনিট লিভ টু রিমেইন হচ্ছে 5th of এপ্রিল। এখন আপনার প্রশ্ন হচ্ছে, 10 years আপনার ওয়াইফ 10 ইয়ার্স রুটে যেহেতু আসছে, ইমিডিয়েটলি উনি এলিজিবল কিনা? আপনি একটু লাইনে থাকুন, আমার প্রশ্ন উত্তর দিচ্ছি। হ্যাঁ, যদি এটা এমন হতো, উনি যদি বাংলাদেশ থেকে এসে থাকতেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট অফ সেটেল স্পাউস, সেই ক্ষেত্রে সরাসরি মানে 5 বছরের পর উনি যেদিন ওনাকে ইনডেফিনিট দেওয়া হবে, সরাসরি উনি ইয়ার জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। বাট এই ক্ষেত্রে যেহেতু লং রেসিডেন্সি আসছে 10 ইয়ার্সে, উনি এসেছেন, ওনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা দেন উইল অ্যাপ্লাই ফর। আচ্ছা দর্শক, আপনাকে 1 বছর ওয়েট করতে হবে যদি আপনি আইএলআর কিন্তু বলেন। ব্রিটিশ পাসপোর্টে আমি আরেক লয়ার জিজ্ঞেস করেছিলাম, উনি বলল যে একটু আমি এখানে কনফিউজ, আমি কেন আপনার কথা থেকে আমি বুঝতে পারিনি।
এখন উনি কি মানে 10 ইয়ার্স রুটে আইএলআর পেয়েছেন নাকি উনি লিভ টু রিমেইন পেয়েছেন, কোনটা? 10 ইয়ার্স রুটে আমার ওয়াইফ আইএলআর পেয়েছে। তাহলে ওনার আইএলআর কমপ্লিট হয়ে গেছে ওনার। যদি আইএলআর হয়ে গেছে, আইএলআর যদি হয়ে যায় তাহলে সরাসরি উনি পারবেন। জি না, সরাসরি ওনার ডিপেন্ডেন্ট যদি হয়, জি। আপনার ডিপেন্ডেন্ট হিসেবে যদি 10 ইয়ার্স রুটে যেটা আইএলআর, জি দুটাই ক্যাটাগরি, একটা 5 ইয়ার্স আর 10 ইয়ার্স, জি, জি। যেটা আপনার ডিপেন্ডেন্ট হিসেবে যদি আইএলআর পেয়ে থাকেন, জি দেন ইউ এলিজিবল টু জি। ফ্রম ডে 1। জি জি আর যদি ওনার রেসিডেন্স নিয়ে যদি আইএলআর হয়ে থাকে মানে সেপারেটলি, দেন আপনাকে 1 বছর ওয়েট করতে হবে, জি। যেটা আমরা যেটা স্টুডেন্ট এবং স্টুডেন্ট ডিপেন্ডেন্ট যেটা জি হচ্ছে। হ্যাঁ জি জি জি, আপনি পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ ওকে, ধন্যবাদ থ্যাংক ইউ। প্রশ্নের জন্য। তো যে জায়গাতে আমি থেমে গিয়েছিলাম, জি। তো আইনটা হচ্ছে এমন, এটা করা হয়েছে আমি যেটা বলেছিলাম আপনাকে, টু প্রোটেক্ট দি ভিকটিমস অফ দি ডোমেস্টিক ভায়োলেন্স। জি। বাট মিথ্যে কথা বলে, মানে যে ভিকটিম না সে ভিকটিম সেজে, আমি যে এভিডেন্সগুলোর কথা বললাম সেই এভিডেন্সগুলো তৈরি করে মানে ইনোসেন্ট পার্সনকে ভিকটিম বানিয়ে ফেলা হচ্ছে। ইম্প্যাক্টগুলো কী হচ্ছে, যদি সেই ভদ্রলোক যদি ঘরের মালিক হয়ে থাকেন, ঘরহারা হচ্ছেন। জি। এবং সবচেয়ে বড় যে জিনিস ভাইয়া, আপনি জানেন, আমি ল পড়ে এসেছি, ফ্যামিলি লতে মানে বাচ্চাদের ওয়েলফেয়ার, চিলড্রেন্স অ্যাক্টে যেটা রয়েছে, এটা ইমপ্যাক্টটা তো চিলড্রেনের উপর আসে। বাচ্চাদের উপরে, মানে সমস্যা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে। জি, জি, জি। বাট বাচ্চারা কেন সাফার করবে? একটা মানে মায়াবী একটা পিতার কাছ থেকে বাচ্চাদেরকে কেন বঞ্চিত করা হবে? তাহলে এই ইট কুড বি বাচ্চা- ভাইস ভার্সা, ইট কুড বি। না না আমি বলছি না, আপনি কেস স্টাডি আপনাকে দেখতে হবে, এবং কেস স্টাডিতে এগুলি উঠে আসছে এখন চারিদিকে। আমি যখন কয়েকদিন আগে মানে এগুলি নিয়ে আমার মিডিয়াগুলো থেকে আমি খুব বলছি আর কি, খুব জোরে সোরে কথা বলছি যাতে করে এগুলি না করা হয়। আচ্ছা। কেননা যারা করছেন তারা হয়তো বা কোনো একটা গ্রুপের সাথে মিশে তারা এই কাজটা করছেন, অথবা কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে এই কাজগুলি করছেন, আইনটাকে অ্যাবিউজ করছেন। বাট আমি তীব্র হুঙ্কার দিয়ে বলছি, ফর দি টাইম বিং, আমি একটু আগে বলছিলাম কার্মাক, মানে হয়তো বা ফর দি টাইম আপনি পার পেয়ে গিয়েছেন, জি। বাট যদি আপনাকে ধরে ফেলা হয়, আচ্ছা। আপনাকে যাবজ্জীবন জেলদণ্ড দেওয়া হবে, আপনাকে ফরেন অফেন্ডারশিপ ট্রিট করা হবে, এই দেশ থেকে বের করে দেওয়া হবে আপনাকে। আচ্ছা, আমার প্রশ্ন সেটা হচ্ছে নন সেটেল যারা ইমিগ্রেন্ট আছেন, জি। তাদের ডিপেন্ডেন্ট যদি ভিকটিম হয়, জি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম, জি। অ্যাবিউজড হচ্ছেন, জি তো তারা কি যখন অ্যাপ্লিকেশন করবে তাদেরকে 3 ইয়ার্সের টেম্পোরারি রেসিডেন্স দিবে নাকি? না, তাদেরকে 3 মাসের একটা টেম্পোরারি Residence দেওয়া দেবে? হবে। হ্যাঁ, Under investigation? মানে হ্যাঁ, তাকে আচ্ছা। ওর লাইফটাকে সেভ করার জন্য জি। দেওয়া হবে। এবং এই 3 মাস, এটা কিন্তু সেটেলমেন্ট না, কিন্তু তাদেরকে সেটেলমেন্ট দেওয়া হবে না। আচ্ছা। তাদেরকে যেটা করতে হবে 3 মাসের ভিতরে, তারা অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করবে, আচ্ছা। অথবা হিউম্যান যদি থেকে থাকে সেই ক্যাটাগরিতে তারা সুইচ করবে, অথবা যেটা এলিজিবল ক্যাটাগরিতে, যদি মনে করেন যে ওয়ার্ক পারমিটে তারা সুইচ করবেন, কেয়ার ওয়ার্কারে তারা সুইচ করবেন, যদি আচ্ছা, এখানে এই টেম্পোরারি রেসিডেন্সের থেকে কি মানে অন্য কোনো ক্যাটাগরি সুইচ করতে পারবেন? জি হ্যাঁ, ওই উইংটা ওপেন থাকবে। আচ্ছা। আর 3 মাসের ভিতরে যদি না পান? না, তাহলে তাদেরকে ওভারস্টে হয়ে যাবেন এবং তাদেরকে তাদের সে দেশে ফিরে না, যেতে হবে। যদি এমন হয় যে ওনার যে অ্যাকুইজিশনটা আছে, কমপ্লেইনটা আছে, এটা যদি মানে ইট বিকামস ট্রু, জি তখন কি হচ্ছে? হ্যাঁ, ট্রু হোক ফলস হোক, ভিকটিমকে হেল্প করার জন্যই কিন্তু এই আইনটাকে ইফ ইট ইজ কামিং আউট লাইক ওকে ওনার স্টোরিটা ট্রু আছে, জি। তাহলে ওনাকে কি স্ট্যাটাস দিবেন? তাহলে ওনাকে ভিসা দেওয়া হবে? ওনাকে 3 মাসের জন্য তো লিভ তো দেওয়া হচ্ছে ওনাকে, জি, জি। এবং ওনাকে, এবং এটা ওয়েদার ইট ইজ প্রুভেন গিলটি অর নট। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম কলার, একটু নাম বলবেন আর কোন এরিয়া থেকে বলছেন কাইন্ডলি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আলী, আমি নিরপুর থেকে বলছি। আপনি? জি আলী ভাই। আমার নাম আলী, জিবি। কোন জায়গা থেকে বলছেন ভাই? নিউপোর্ট, ওকে, সাউথ ওয়েস্ট। নিউপোর্ট। জি নিউপোর্ট। খুব সুন্দর জায়গা। জি, আপনার প্রশ্ন প্লিজ। আমার প্রশ্নটা হলো, আমি 2016 থেকে আমি ফি পাইতেছি, জি। বেনিফিটের মধ্যে এসেছিলাম। আচ্ছা। 2019-এ আমার ওয়াইফ আসছে, তখন আমার 18,600 বেতন দেখানো হচ্ছে না, আচ্ছা। তার প্রয়োজন ছিল না। জি। তো 2022-এ যখন আমার ওয়াইফের এক্সটেনশন করলাম, জি। তখন আমি ফি ওয়েভার পাইছি। আচ্ছা। জি তো এখন তো ওনার 5 ইয়ার্স হয়ে যাচ্ছে, ইনডিফিনিট লিভের জন্য কি ফি ওয়েভার পাবো? ধন্যবাদ। দুঃখিত, আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, আইএলআরের জন্য ফি ওয়েভারের কোনো অপশন নেই। সরি, আইএলআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফুল ফি পেমেন্ট দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। থ্যাংক ইউ দর্শক, আশা করি আপনারা সরাসরি আমি উত্তরটা আপনাকে পেয়েছেন। উত্তর এটার জন্য আপনাকে ফি ওয়েভার দেওয়া হবে না, অপশনটা নাই আর কি। জি, এক্সটেনশন করার ক্ষেত্রে দেওয়া হয়, এক্সটেনশনগুলো পাবেন কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সে পাবেন না। দেওয়া হচ্ছে না। ওকে। আচ্ছা, এখন যে জায়গাতে আমরা থেমে গিয়েছিলাম ভাই, ইম্প্যাক্টের ক্ষেত্রে, জি। আইনটাকে অ্যাবিউজ করার কারণে কি হতে পারে, তো যারা অ্যাবিউজ করছেন যদি তারা ধরা পড়ে যান,
তো ভিকটিমদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ হবে, আপনার মুখ বুঝে সহ্য করবেন না, আপনারা পাল্টা অভিযোগ Now, করবেন। when you fight all the way. জি হ্যাঁ, জি, এবং আপনি পাল্টা অভিযোগ করবেন। হয়তোবা ফর দ্য টাইমিং আপনি মনে করতে পারেন যে হয়তোবা এটা কোনো ইম্প্যাক্ট ফেলছে না। আপনার প্রয়োজনীয় এভিডেন্স সাবমিট করবেন, যে যদি আপনার কাছে ডায়েরি মেনটেন করবেন কখন কখন কী কী আপডেট হচ্ছে, কেন এই হঠাৎ করে এই অ্যালিগেশনটা আপনার বিরুদ্ধে আনা হলো। তো বিগত 5 বছরের ভিতরে কোনো অ্যালিগেশন আনা হয়নি, হঠাৎ করে ব্রিটিশ হয়ে যাওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার পরে কেন অ্যালিগেশনগুলো আনা হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের ওয়েলফেয়ারের ক্ষেত্রে বাচ্চাদেরকে যদি বঞ্চিত করার অপচেষ্টা করা হয়, আপনাদের অবশ্যই সোশ্যাল ওয়ার্কার ধরে বাচ্চাদের সাথে চাইল্ড কন্ট্যাক্টের ব্যবস্থা করতে হবে, অথবা সলিসিটারকে ধরে কোর্ট প্রসেসের মাধ্যমে এই ওয়েলফেয়ার, বাচ্চাদের ওয়েলফেয়ার ইনশিওর করার জন্য চাইল্ড কন্ট্যাক্টে যেতে হবে। আর নন মলেস্টেশন অকুপেশন অর্ডার, আমি বিভিন্ন কেস স্টাডিতে দেখেছি মিথ্যে তথ্য দিয়ে নন মলেস্টেশন। দর্শক লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম দর্শক, একটু কাইন্ডলি আপনি নাম বলবেন এবং কোন এরিয়া থেকে কল করছেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মোহিত ভাইকে একটু জানতে চাইছিলাম যে ওই আমার ছেলে বাংলাদেশ থেকে ওয়াইফ আনতো আর কি, জি জি, এখন হাউজের রিকোয়ারমেন্টটা একটু যদি বলতেন। সে আমার বাসায় থাকে। আচ্ছা, আপনার বাসা থেকে ফ্রি হোল্ড নাকি কাউন্সিলের বাসা? জি, না না না, এটা আমার কিনা বাসা। কোনো সমস্যা নেই। মোহিত ভাই, আপনাকে জি, আপনাকে যেটা করতে হবে, একজন হেলথ ইন্সপেক্টরকে দিয়ে আপনার বাসাতে ইন্সপেক্ট করে যদি প্রমাণ করতে পারেন যে এখানটায় আপনার ছেলের যে স্পাউস বাংলাদেশ থেকে আসতে কোনো ওভারক্রাউডিং প্রবলেম হবে না, ইট উইল বি স্যাটিসফাইড, আপনার কোনো সমস্যা হবে না। এটা কি ডিপেন্ড করবে যে ফ্যামিলি মেম্বারের উপরে? না, এখন ধরেন অবশ্যই ডিপেন্ড করবে, এবং আপনাকে এমনভাবে জিনিসগুলো তৈরি করতে হবে। আপনার ধরেন ঘরের মধ্যে আছে আপনার 3টা বেডরুম, বাট আপনার থাকেন 8 জন, হবে না কিন্তু, তখন সেক্ষেত্রে আটকে যাবে। এই ক্ষেত্রে ওই হেলথ ইন্সপেক্টরকে আপনি যে তথ্যগুলো দেবেন, সেই তথ্যের উপর বেস করে হেলথ ইন্সপেক্টর যদি মনে করেন যে এখানটায় এনাফ অ্যাকোমোডেশন রয়েছে, অনেক সময় আমি আপনাকে ইনডাইরেক্টলি কথাটা বললাম যে আমাদের নবীজি কিন্তু বলেছেন যে জীবন বাঁচানোর জন্য অনেক সময় কিন্তু আপনাকে একটু আদারওয়াইজ কথা বলতে হয়। বাট হেলথ ইন্সপেক্টর যদি আপনাকে তথ্য দেয় যে এই বাসাটিতে আপনার এনাফ অ্যাকোমোডেশন রয়েছে, এবং আপনার যে ছেলের ওয়াইফ যখন বাংলাদেশ থেকে এখানে আসবে কোনো ওভারক্রাউডিং প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি সরাসরি উত্তর দিয়ে দিলাম। জি মোহিত ভাই, থ্যাংক ইউ। মোহিত ভাই, ওই স্যালারির ব্যাপারে, ও একটা জব করে হইলো 20,000, আর একটা জব করে সে 12,000, সেকেন্ড জব আর কি। তো দোনোটা 6 মাস হইলে হবে তো? হয়ে যাবে জি, হয়ে যাবে জি। যদি ইন ওয়ান about 30,000, 32 about 30, আন্ডার দি কারেন্ট ইমিগ্রেশন রুলস, যেটা আপনার 6 and 11 এপ্রিল থেকে যেটি কার্যকরী হয়েছে, সেই আইনের অধীনে 29,000 পাউন্ড মিনিমাম ইনকাম হতে হবে। এটা একটা স্যালারি, একটা জব, দুইটা জব হোক। যদি আপনার ছেলের কন্টিনিউয়াস 6 মাস থেকে থাকে, নো প্রবলেম ইনশাআল্লাহ, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাকে আরেকটা কথা বলছি, এই আইনটা কিন্তু ভ্যালিড থাকবে আনটিল দি এন্ড অফ দিস ইয়ার। এই বছরের শেষে কিন্তু এটা আবার 35,500 হয়ে যাচ্ছে। জি জি, ওকে দর্শক, ধন্যবাদ। থ্যাংক ইউ দর্শক। জি থ্যাংক জি জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আমরা খুব সময়টা কম, একটু শর্টলি বলতে। জি বলুন। ওকে, আরেকটা কলার। জি। দর্শক, আমরা স্টুডিওতে আছি, প্লিজ আপনি নাম বলবেন কাইন্ডলি, কোন জায়গা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন, প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনি আমি শুনছেন? গাজী বলছি, ম্যানচেস্টার থেকে। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার কথা শুনছি আমরা, আপনি কাইন্ডলি প্রশ্ন করুন। আমি আমার বাচ্চার ব্রিটিশ সানের আন্ডারে, আমি আমার বাচ্চার ব্রিটিশ প্যারেন্টস হিসাবে আর কি, ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার আমার বাচ্চা, জি, ওই রুটে 10 ইয়ার্স রুটে ভিসা পাইছি। আচ্ছা, তো আমার এটা ফার্স্ট এক্সটেনশন। আমি যখন এক্সটেনশন করতে গেলাম, আমার লয়ার এটা 5 ইয়ার্স এর জন্য করে দিল, এবং আমি পয়সাও পেড করে দিছি। জি, বাট আমি জানি এটা 2.5 ইয়ার্স হয়, কিন্তু উনি এটা বললো যে না, নিউ রুলস, এটা 5 ইয়ার্স ইউ ক্যান অ্যাপ্লাই। জি। সো আই অলরেডি পেইড অল দ্য মানি। হ্যাঁ, আর সো এইটাই। আর আচ্ছা। একটা জিনিস হলো, আমি এর আগের বার আমার একটা ব্যাপার ডিসক্লোজ করি নাই, আমার ওয়াইফের। জি, দর্শক, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আমরা এক্স ম্যারিজ আমি এটা ডিসক্লোজ করি নাই। আমি এইবার এটা ডিসক্লোজ করে দিলাম এইবার।
ভলান্টিয়ারি ডিসক্লোজ করছি, এটা কোনো প্রবলেম হবে কিনা? অবশ্যই করবেন। শর্টলি বলুন, আমাদের 3টা কলার লাইন আছেন। আমি- এই দুইটা জিনিস আমি বলেছি প্রথমত নাম্বার 1 আপনার যে আগে যে ডিসক্লোজ যে করেননি আপনি এর যে নতুন তথ্য দিয়ে দিয়েছেন, হাই পসিবিলিটি প্রবলেম করতে পারে, কেননা নন ডিসক্লোজার এটাকে কিন্তু খুব মানে এটি অফেন্স হিসেবে হোম অফিস কনসিডার করে। সেকেন্ডলি আপনার যে লয়ার যে কাজটি করেছেন, যদি আপনার মিনিমাম ইনকাম 18,615 উপর হয়ে থাকে যে যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন নতুন আইনটি আসার আগে, এবং আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে টেস্টটি সেটি যদি আপনি করে থাকতে পারেন, তাহলে আপনাকে কিন্তু 10 বছর থেকে কমিয়ে 5 ইয়ার্স রুট সেটেলমেন্টে কিন্তু নিয়ে যাওয়া সম্ভবপর। আপনার লয়ার সঠিক কাজটি করেছেন। নেক্সট কলারকে। জি, নেক্সট কলার কে? আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কুইকলি প্রশ্ন করবেন কাইন্ডলি, আমাদের সময় কম। জি, আমি লন্ডন থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে লায়লা। জি। আচ্ছা, আমি আমার আম্মা উনি আসছিলেন 2021 এ। তো উনি আবার চলে গেছেন। হ্যাঁ, উনি 4 বছর রেড হিসেবে পাইছিলেন আর কি। আচ্ছা। তো আবার ভিসা মেয়াদ শেষ হবে এই বছর ডিসেম্বরের নাগাদ। জি। তো উনি চলে গেছেন, উনি আর আসবেন না এরকম বলে আর কি। হ্যাঁ, আচ্ছা। ইন দ্য মিনটাইম এখন উনি আসবেন আবার। তো উনাকে যদি আমি আনি, হ্যাঁ, তাহলে কি উনার কোনো উনাকে কি আমি আনতে পারবো এর মধ্যে? আচ্ছা, আর যদিও বা আনি, উনি কি একটা ডাইরেক্ট প্রশ্ন, আপনার মায়ের কি ভিজিট ভিসা ছিল? না 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 না, ভিজিট ভিসা ছিল না। ওই যে আমি তো ইটালিয়ান ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ইউরোপিয়ান না না, ইউরোপিয়ান এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা প্রি সেটেলমেন্ট। আচ্ছা, এখন নতুন আইনের অধীনে এটা হলো প্রি সেটেলমেন্ট। আপনার মাকে কবে নিয়ে এসেছিলেন? 21 এ আনছিলাম। তাহলে প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস আপনার মায়ের ছিল 5 ইয়ার্স। এর প্রশ্ন কি আবার আনতে পারবে কিনা? হ্যাঁ, হ্যাঁ 20 এই বছর ডিসেম্বর পর্যন্ত আছে। হ্যাঁ, তো এখন আসতে পারবে কিনা? আর আরেকটা হচ্ছে কি, আসলে কি আমি আবার এক্সটেনশন করতে পারবো কিনা? অবশ্যই উনি আসতে পারবেন, এবং উনি আসার পর আপনাকে আর এক্সটেনশন করতে হবে না। আপনি 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে পরে সরাসরি আপনি ওনার জন্য সেটেলমেন্ট স্ট্যাটাসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি। জি দর্শক, থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট কলার প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক, কুইকলি আপনার প্রশ্ন করবেন। সরি, আমি আরেকবার একটু ফোন করলাম। ওই জি দর্শক বলুন, শুনছি, বলেন। আমি আমার ওই যে ইনকামটা মানে কোনো ইনকাম নাই। আমি তো 10 ইয়ার্স রুটে ভিসাটা পেয়েছিলাম। আচ্ছা। ও আচ্ছা, আপনি সেই ব্যক্তি যে ব্রিটিশ বাচ্চার বাবা? জি 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 জি। আমি তো যদি আপনার যদি ইনকাম না থেকে আপনি কখনোই 5 ইয়ার্স থেকে আপনি সুইচ করতে পারবেন না, ফুল স্টপ। আপনার লয়ার আপনাকে ভ্রান্ত কথা বলেছে, আপনাকে দিগ্ভ্রান্ত করেছে আপনার লয়ার। দর্শক, আপনি কাইন্ডলি আপনার লয়ারের সাথে কন্ট্যাক্ট করবেন, এক্স্যাক্টলি সিচুয়েশনটা আপনি তাতে জেনে একজন ভালো লয়ার থেকে অ্যাডভাইস নেবেন কাইন্ডলি। আপনি 5 ইয়ার্স সুইচ করতে পারবেন না। আমরা আর পাচ্ছি না, আমাদের সময় অনেক কম। দর্শক, খুব সংক্ষেপে বলবো যে ম্যারেজটা তো বেসড অন লাভ, নট বেসড অন ইন্টারেস্ট। আমি কি বলবো কি এই ক্ষেত্রে? জি, আমি কিন্তু মুসলমান, আমাদের ইসলাম ধর্মের মূল বিষয়টা হচ্ছে বেস হচ্ছে বিবাহ, পবিত্র বন্ধন। যেই বিবাহের পবিত্র বন্ধন থেকে বাচ্চা হলো, ওয়াইফ হলো, ফ্যামিলি হলো, কিভাবে তার বিরুদ্ধে আপনি মিথ্যে রেপ কেস অ্যালিগেশন নিয়ে আসতে পারছেন? ওকে, রক্ষা করুন বিয়েকে। ওকে, সুপ্রিয় দর্শক, আমাদের সময় একদম নেই হাতে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো মানুষের মন থেকে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করব আবার কোন একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আবার প্রোগ্রাম দেখার জন্য অনুরোধ করছি আগামী সপ্তাহে একই টাইমে সেম চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।